ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। সেই কর্তব্যগুলো কি কি তার ইতিহাস এবং বৃত্তান্ত। অধিকার ও কর্তব্য পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। অধিকারের মধ্যেই কর্তব্যের ধারণা নিহিত আছে। কর্তব্য ছাড়া অধিকার সম্পূর্ণ হয় না। সাধারণত চীনের মতো সমাজতান্ত্রিক দেশের সংবিধানেই নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ দেখা যায়। তবে জাপানের সংবিধানেও মৌলিক কর্তব্য আছে। বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশসমূহের যেমন আমেরিকা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য উল্লেখযোগ্য কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কিত স্বতন্ত্র একটি তালিকা সংযোজনের আবশ্যিকতা অনুভূত হয়নি। সম্ভবত জাপানই হলো একমাত্র উল্লেখযোগ্য একটি গণতান্ত্রিক দেশ যার সংবিধানে দেশের নাগরিকদের মৌলিক কর্তব্য বিষয়ক একটি তালিকা সংবিধানের অন্তর্ভুক্ত আছে। ভারতের সংবিধানের ৩য় অধ্যায়ে আছে ব্যক্তির মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা। অনুরূপভাবে ৪র্থ অধ্যায়ের নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে আছে রাষ্ট্রের কর্তব্য সম্পর্কে উল্লেখ। কিন্তু নাগরিকদের কর্তব্য সম্পর্কে ভারতের মূল সংবিধানে কোনো কথা বলা হয়নি। মূলত উল্লেখ করা দরকার যে ১৯৩১ সালে করাচি কংগ্রেসের গৃহীত প্রস্তাবে মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথাও বলা হয়। তাছাড়া আবহমান কাল ধরে এদেশের ঐতিহ্য ও মানসিকতায় ব্যক্তি মানুষের কর্তব্য কর্মের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীও সকল নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক দায়িত্বের উপর জোর দিয়েছেন। ভারতের মূল সংবিধানে নাগরিকের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। স্বর্ণ সিং কমিটি ভারতে অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থা বলবৎ থাকাকালীন সময়ে মানে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি এ বিষয়ে সার্থক উদ্যোগ আয়োজন গ্রহণ করে। এ বিষয়ে বিচার বিবেচনা ও সুপারিশ করার জন্য স্বর্ণ সিং কমিটি গঠন করা হয়। এই কমিটি গুরুত্ব সহকারে একটি বিষয় তুলে ধরে। বলা হয় যে দেশের জনসাধারণের মধ্যে বোধ বা সচেতনতা সঞ্চারিত করতে হবে যে মৌলিক অধিকার ভোগের সঙ্গে সঙ্গে দেশের নাগরিকদের কিছু অপরিহার্য কর্তব্য সম্পাদন করা আবশ্যক। এই কমিটি সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত একটি স্বতন্ত্র অধ্যায় সংযুক্তকরণের সুপারিশ করে। স্বর্ণ সিং কমিটির এই সুপারিশ কেন্দ্রের সমকালীন কংগ্রেস সরকার গ্রহণ করে। কমিটি ৮টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযুক্তিকরণের সুপারিশ করে। ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ১০টি মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। অর্থদণ্ড ও কারাদণ্ড আরোপ সম্পর্কিত সুপারিশ এবং কর প্রদান সম্পর্কিত কর্তব্যের সুপারিশ গ্রহণ করা হয়নি। নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযুক্ত করার ব্যাপারে ভারতীয় সংবিধান পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সংবিধানের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ইতিহাসগত বিচারে সমাজতান্ত্রিক দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য উভয়ের উপর অভিন্ন গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। পূর্বতন সোভিয়েত সংবিধানে সুস্পষ্টভাবেই প্রতিপন্ন করা হয়েছিল যে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা ভোগ এবং কর্তব্য ও দায়িত্ব পালনকে পৃথক করা যায় না। সংবিধানের ৪২তম সংশোধনের মাধ্যমে মানে ১৯৭৬ সালে নাগরিকের মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্দেশ্যে ৪র্থ অধ্যায়কে পার্ট 4-এ এই নামে একটা নতুন অধ্যায় এবং ৫১ ক মানে আর্ট 51-এ নামে নতুন একটি ধারা সৃষ্টি করা হয়। এই ধারায় ভারতীয় নাগরিকদের ১০টি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে। ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ৫১ ক ধারায় আরও একটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়। তার ফলে এখন মৌলিক কর্তব্যের সংখ্যা ১০ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১১। এই মৌলিক কর্তব্যগুলি হল: ১. সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত মানে ন্যাশনাল অ্যান্থেমের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। ২. যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল
সেগুলিকে পোষণ এবং অনুসরণ করতে হবে। 3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। 4. দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য আহত হলে সাড়া দিতে হবে। 5. ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রচারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদাহানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। 6. আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে। 7. বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে। 7. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে। 8. জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে। 10. সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। 11. 2002 সালের 86তম সংশোধনী আইন অনুসারে নতুন সংযোজিত কর্তব্যটি হল 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এ হল মাতা পিতা বা অভিভাবকের মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধান ও মৌলিক কর্তব্য। কর্তব্য পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না। কর্তব্যহীন অধিকার দায়িত্বহীনতা, আলস্য প্রভৃতিকে প্রশ্রয় দেয়। আবার কর্তব্যই হল ভারতীয় রাষ্ট্রদর্শনের মূল কথা। তাছাড়া সমাজতান্ত্রিক আদর্শের প্রতি ভারতের ঘোষিত অঙ্গীকারের কথাও সুবিদিত। সমাজতান্ত্রিক ব্যবস্থাতেই মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পাশাপাশি অবস্থান দেখা যায়। এই সমস্ত কারণে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহের সংযুক্তি সংশ্লিষ্ট সকলেই সমর্থন করেছেন। 42তম সংবিধান সংশোধন আইন 1976 সালের বিভিন্ন ব্যবস্থা 44তম সংবিধান সংশোধনী আইন 1978 সালের এর মাধ্যমে সংশোধনের চেষ্টা করা হয়েছে, কিন্তু মৌলিক কর্তব্য সম্পর্কিত ব্যবস্থাদি পরিবর্তনের চেষ্টা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে স্বর্ণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সংবিধানের 42তম সংশোধনী আইনটি গৃহীত হয়। তাছাড়া জাতিপুঞ্জের মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণার 29(1) ধারার সঙ্গে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্যের সাদৃশ্য পরিলক্ষিত হয়। প্রকৃত প্রস্তাবে মৌলিক কর্তব্যগুলির উপর ভারতীয় ঐতিহ্য ও আদর্শের প্রভাবের কথা অস্বীকার করা যায় না। বস্তুতপক্ষে মৌলিক কর্তব্যগুলিকে সংবিধানের অন্তর্ভুক্ত করে ভারতের সনাতন রাজনৈতিক আদর্শকেই প্রাধান্য দেওয়া হয়। সেই বৈদিক যুগ থেকেই শুরু করে জাতীয় আন্দোলনের অধ্যায় অবধি ভারতের সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে সবসময় নাগরিক, সাধারণ মানুষ ও প্রজাদের কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, তাদের অধিকারের উপর তত গুরুত্ব আরোপ করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা আবশ্যক যে স্বর্ণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ সংযুক্ত হয়েছে। স্বর্ণ সিং কমিটির প্রতিবেদনে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য 8টি মৌলিক কর্তব্য সুপারিশ করা হয়েছিল। সংবিধানের 42তম সংশোধনী আইনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়। তার ফলে এখন মৌলিক কর্তব্যের সংখ্যা 10 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 11। উল্লেখ করা দরকার যে সংশ্লিষ্ট কমিটির কিছু সুপারিশকে কংগ্রেস পার্টি স্বীকার বা গ্রহণ করেনি এবং তাই সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়নি। ওই সুপারিশগুলি মূলত 3টি। 1. কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে বা মান্য করতে অস্বীকার করলে পার্লামেন্ট আইনের মাধ্যমে উপযুক্ত দণ্ড বা শাস্তির ব্যবস্থা করতে পারবে। 2. সংশ্লিষ্ট সংসদীয় কোনো মৌলিক অধিকারের বিরোধী বা কোনো সাংবিধানিক বিধানের বিরোধী এই চুক্তির ভিত্তিতে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না। 3. সরকারকে কর প্রদানও নাগরিকের মৌলিক কর্তব্য হিসাবে পরিগণিত হবে। এতক্ষণ শুনলেন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য।
আজকের এই ছোট্ট ইতিহাস বা আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।